সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। বিশ্বজুড়ে চলছে ভয়াবহ যুদ্ধের দামামা, তাই আমাদের হাতে চলে এসেছে দুর্দান্ত গুরুত্বপূর্ণ সংবাদ। এবার কি হুঁশিয়ারি দিল নেতানিয়াহু? বিশ্ব মুসলমানদেরকে একে একে সবাইকে শেষ করে দিব। এই পৃথিবীটা সম্পূর্ণ আমাদের, আমরা এই পৃথিবীতে বাস করব। এই জেরুজালেম কি বলল? এটা নাকি ওদের? আল্লাহ কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। একসময় তোদের এসবের জন্য খুব কঠিন বিচার হবে। ইহুদিবাদী ইসরায়েল, তোর ব্যারাস ঘটবে অতি শীঘ্রই। একটা কথা আছে না, উই পোকার যখন মরণ আসে তখন গর্ত থেকে বের হয়ে আকাশে উড়ে, আর পাখিরা এসে ওদেরকে খেয়ে ফেলে। জেরুজালেম তোদেরও একই মনে হচ্ছে, তোদেরও শেষ সময় এসে গেছে ইনশাল্লাহ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের সকল দেশকেই একে একে টার্গেট করবেন নেতানিয়াহু? ইসরায়েল মধ্যপ্রাচ্যকে সর্বোচ্চ কী হুমকি দিতে পারে? সর্বোচ্চ বলতে পারে যে তোমাদের সবাইকেই আমি একে একে টার্গেট করব। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত চুক্তি পর্যালোচনায় বসেছিলেন হামাসের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সেখানে দৈবাত আক্রমণ করে বসে ইসরায়েলি বিমান। এটি ঘটনা আমাদেরকে এই বার্তা দেয় যে বর্তমানে পৃথিবীতে আর কোনো নিরাপদ স্থান নেই। প্রবন্ধের শুরুতে আমি একটি প্রশ্ন করি, তবে লেখার শেষ দিকেও এই প্রশ্নটা উঠে আসবে। ইসরায়েল মধ্যপ্রাচ্যকে সর্বোচ্চ কী হুমকি দিতে পারে? সর্বোচ্চ বলতে পারে যে তোমাদের সবাইকেই আমি একে একে টার্গেট করব। দেখুন, কাতার আন্তর্জাতিকভাবেই মধ্যস্থতাকারী পক্ষ হিসেবে পরিচিত। বিভিন্ন সংকট সমাধানে এবং নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে তার প্রচেষ্টা স্বীকৃত। তাদের কোথাও কোনো আগ্রাসনের রেকর্ড নেই। তথাপি সেখানে শান্তি চুক্তি বিষয়ক একটি আলোচনা সভায় ইসরায়েলি হামলা আমাদের এই বার্তাই দেয় যে ইসরায়েল প্রতিটি মুসলিম বিশ্বকে চূড়ান্ত পর্যায়ে ঘৃণা করে। সুতরাং বলা যায়, ইসরায়েলের এই উন্নাসিকতা কেবল তার প্রতিবেশী দেশগুলোর সাথেই নয়, বরং হাজার হাজার মাইল দূরের দেশগুলো তার টার্গেটের মধ্যে রয়েছে। এমন একটা দিন আসবে যখন সে ঠিকই সবাইকে হামলা করবে। এই বাস্তবতা বোঝার জন্য বড় কোনো গোয়েন্দা তথ্যেরও দরকার নেই, আবার গভীর কৌশলগত বিশ্লেষণেরও দরকার নেই। কি বলেন, বিষয়টি কি এমন নয়? এখন নিন্দা জ্ঞাপনে যথেষ্ট, নাকি বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া জরুরি? এই পর্যন্ত ইসরায়েল অন্তত ৮টি আরব দেশের উপর হামলা করেছে। এর মধ্যে রয়েছে গাজা, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান, ইয়েমেন, কাতার ও তিউনিসিয়া। এই যে ৮টি দেশের উপর ইসরায়েল একে একে হামলা করল, এর প্রতিবাদে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি আরব নেতাদের ডাকা জরুরি সম্মেলনে উপস্থিত এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, অন্তত এবার তো বুঝা গেল যে পরিস্থিতি বড় ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। এখনই মুসলিম বিশ্বের পদক্ষেপ না জরুরি। হতে পারে এটিও পরবর্তীতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে এবং প্রতিক্রিয়া জানাতে সাহায্য করবে। হয়তো এটি আমাদের সান্ত্বনার একমাত্র উপায়। আশা ছাড়া আর আমরা কী বা করতে পারি? আমি এই প্রবন্ধ লেখার সময় ওই কর্মকর্তাকে বলেছিলাম, ইসরায়েল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে এর চেয়ে বেশি কি করতে পারে? তিনি এর কোনো সদুত্তর দিতে পারলেন না। হয়তো যখন প্রত্যেকের উপর আলাদা আলাদাভাবে ইসরায়েল হামলা করা সম্পূর্ণ করে ফেলব, তখন তাদের ঘোর কাটবে এবং তখন হয়তো কোনো পদক্ষেপ গ্রহণ করবে। সড়কগুলো উত্তপ্ত, কিন্তু রাষ্ট্রপক্ষ নিশ্চুপ। গাজার আগ্রাসনে মানুষজন ক্ষুব্ধ। বিশেষ করে কাতারে ইসরায়েলি হামলার পর বিভিন্ন দেশের কার্যকর পদক্ষেপের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা রেজিলিয়েন্স ফ্লোটিলায় অংশগ্রহণকারী ইতালির এক সাংবাদিক বলেন, ইসরায়েলের এমন নৃশংস কর্মকাণ্ডে ইতালির মানুষজন খুবই ক্ষুব্ধ। তারা যখন জানতে পারলেন যে আমরা গাজার উদ্দেশ্যে জাহাজ ছাড়ছি, রাস্তায় রাস্তায় তারা আমাদের অনেক সম্মান জানিয়েছেন। এই ফ্লোটিলে অংশগ্রহণকারী স্পেনের এক অ্যাক্টিভিস্ট বলেন, বর্তমানে গাজা ইস্যুতে অনেক মুসলিম দেশ থেকেও স্পেন বেশি সরব। প্রধানমন্ত্রী থেকে একদম সাধারণ নাগরিক পর্যন্ত সবাই ফিলিস্তিনিদের প্রতি সমবেতী এবং ইসরায়েলের প্রতি ক্ষুব্ধ। এই অভিব্যক্তি জানিয়েছে অন্যান্য দেশের হাজার হাজার স্বেচ্ছাসেবী। এমনকি অনেক অমুসলিম অ্যাক্টিভিস্টরাও জীবন হাতে নিয়ে গাজাগামী ফ্লোটিলায় অংশগ্রহণ করছে। এখন প্রশ্ন হল, আমাদের মুসলিম দেশগুলো কেন এই ধরনের পদক্ষেপ নিচ্ছে না? আসলে সাধারণ মানুষের কাছে এর উত্তর নেই। সেজন্যই তারা বিপজ্জনক এই উপায়ে নাগরিক সংহতি প্রকাশ এবং প্রাণোৎসর্গে নাজরানা দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছে। ভূমধ্য সাগরের তীরে ফ্লোটিলাকে অভিনন্দন। ভূমধ্য সাগরের উপকূলীয় তুর্কি শহর মেরসিনে পানিসীমা দিয়ে যখন রেজিলিয়েন্স ফ্লোটিলা পার হচ্ছিল, তখন সেখানে অনেক মানুষ একত্রিত হয়। তাদের অনেকেই তখন তীর থেকে নৌকা নিয়ে তাদের সাথে প্রতীকী যাত্রা করে সম্মানিত করে। প্রতীকী সম্মান প্রদর্শনকারীদের নেতৃত্ব দানকারী একজন শিক্ষক বলেছেন,
আমি গাজার জন্য কিছুই করতে পারছি না, এই অনুভূতি আমার ঘুম হারাম করে দিয়েছে। সেজন্য আমি সবাইকে বলেছি, আমরা না হয় কিছুই করতে পারছি না, চলো অন্তত এই সাহসী লোকগুলোকে সালাম জানিয়ে আসি। এমন লাখ লাখ মানুষ আছেন যারা গাজার জন্য কিছু করতে না পেরে ছটফট করছেন। কেনই বা ছটফট করবে না? গাজায় আজ শিশুরা খেতে না পেয়ে মারা যাচ্ছে, তাদের জন্য যাদের চিন্তা হয় না তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। গোটা বিশ্বে ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছে। বিশ্বে আগে এমন কোনো ঘটনা ঘটেনি যা এভাবে গোটা বিশ্ববাসীর মাঝে ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়া থেকে ব্রিটেন, ফিনল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা, সর্বত্র ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনিদের আর্তনাদ। শত শত দেশের লাখ লাখ মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এখন ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছে। আসলে গত কয়েক দশকে ফিলিস্তিনি ইস্যুকে এতটা আলোচিত দেখা যায়নি, মানুষকেও এত সংহতি জানাতে দেখা যায়নি। এমনকি ইতিহাসেও স্বাধীনতার এমন কোনো রেকর্ড নেই যা এই পরিমাণ আন্তর্জাতিক সমর্থন পেয়েছে। এটি এমন একটা ইস্যু যাতে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অজায়নবাদী, ইহুদি এবং নাস্তিক সবাই ঐক্যবদ্ধ, সবাই এতে অন্তর থেকে একতাবদ্ধ। সেজন্য এটি আর কেবল হামাস বা ফিলিস্তিন বা মুসলমানদের বিষয় হিসেবে থাকেনি, বরং এটি এখন জালিম এবং মাজলুমের মধ্যে একটি যুদ্ধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সেজন্যই এই ইস্যুতে অমুসলিমরাও জীবন বিপন্ন করতে দ্বিধা করছে না। শেষ প্রশ্ন, এহেন পরিস্থিতিতে সবাই মুসলিমদের নেতাদের থেকে সুনির্দিষ্ট ও শক্তিশালী পদক্ষেপ আশা করছে। তারা প্রশ্ন করছে, গাজায় ৬৫,০০০ বেসামরিক নাগরিকের মৃত্যু, ক্ষুধার যন্ত্রণায় শিশুদের তিরোধান এবং জাতিগত নিধন কি ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য যথেষ্ট নয়? এমনকি ৮টি আরব মুসলিম দেশে হামলার পরও নয়, এমনকি কাতারের মতো নিরপেক্ষ মধ্যস্থ পক্ষের উপরও হামলার পরও নয়। এহেন পরিস্থিতি কি জরুরি অবস্থা জারির জন্য যথেষ্ট নয়? শুরুতে যে প্রশ্নটি করেছিলাম এখন সেই প্রশ্ন করছি, আসলে ইসরায়েল সর্বোচ্চ কি করতে পারে? হয়তো সর্বোচ্চ বলতে পারে, আমি একদিন না একদিন তোমাদের সবার উপরই হামলা করব। তাহলে তাদের এই ধুরসের মোকাবেলায় আপনাদের কি করা উচিত? এখনও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আর কিসের অপেক্ষা করছেন?